আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখানে কি করছো তোমরা? কাল তো মেসেজ দিলাম, আমি আসছি বলে সিন করেননি। কি করতে চাইছো তোমরা বলো তো? আপনি বোঝেন না কি করতে চাই আমি? ভয়ে ভয়ে কথাটা বলেই ফেলল সোহা। শরৎ গম্ভীর মুখটা আরো গম্ভীর করে চোয়াল শক্ত করে তাকালো সোহার দিকে। তারপরই আশপাশ দেখে বলল, আমি এভাবে এখানে দাঁড়িয়ে একটা কথাও বলতে চাচ্ছি না। সোহা মাথা নিচু করে বলে ফেলল কথাটা। সেও বুঝতে পারছে এখন এভাবে দাঁড়িয়ে কথা বলাটা খারাপ দেখাচ্ছে। শরৎ নিজেই এবার বলল, আমি তোমাকে আধ ঘন্টা সময় দিচ্ছি, যা বলার বিদায় হবে বলে। অনুকে নিয়ে কলেজ রোডে মিনিট 10 দূরেই একটা নতুন পার্ক হয়েছে, সেখানে গিয়ে পৌঁছাও, আমি আসছি। কথাটা বলতে বলতে শরৎ মোবাইলের সময় দেখল 9:30 বাজে, তার মানে পার্ক খোলা পাবে। সোহা আর কিছু না বলে গাড়িতে গিয়ে উঠল, অনুকে জানালো শরৎ যা বলেছে। ততক্ষণে শরৎ তো একটু এগিয়ে অটোতে উঠে বসেছে। মিনিট 10 পরেই তারা শরতের বলা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু শরৎ তখনও পেছনে। আরও কয়েক মিনিট পর শরৎ এলে তারা পার্কে ঢুকলো। সবুজে ঘেরা পার্কটা বেশ খানিকটা খোলামেলা জায়গা, আর মাঝে একটা করে খড়ের ছাউনি দেওয়া গোল টেবিল। শরৎ গিয়ে একটা টেবিল দেখিয়ে সোহা অনুকে বসতে বলল। তখনও শরতের চোখ মুখ ভীষণ কঠোর লাগছিল, তা খেয়াল করে অনু বলল, তোরা কথা বল, আমি একটু চারপাশ ঘুরে দেখি। সোহা হাত খামচে ধরল অনুর, তা দেখে শরৎ বলল, ওকে টেনে ধরছো কেন? কথা তো তোমার বলার ছিল, তাই না? শরতের কঠিন শীতল কণ্ঠ শুনে সোহা এবার ভয়ে জমে গেল। তার সকল পাগলামি বসন্তের এই রোদ হাওয়ায় ফুরুত করে পালিয়ে গেল দূরে কোথাও। এই লোকটাকে সে যতটা ভালোবাসে ঠিক ততটাই এখন ভয় পাচ্ছে। তার খালা বলে ঠান্ডা মানুষ গরম হলে বিপদ ধেয়ে আসে সাইক্লোন গতিতে। এখন তার শরৎকে দেখে তাই মনে হচ্ছে। অনু সত্যিই সরে গেছে তাদের সামনে থেকে। সে নেট অন করে শিশিরকে ভিডিও কল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক এত বাজে যে কল কিছুতেই কানেক্ট হচ্ছে না। কত শুরু করো। কোন কথা? বোকার মতো উল্টো প্রশ্ন করল সোহা। তার ভয় লাগছে খুব। শরৎ আবার বলল, যে কথা বলতে ঢাকা থেকে রাতভর জার্নি করে একা দুটো মেয়ে এখানে চলে এলে, সেই কথা বলো। আচ্ছা, তোমাদের পরিবারের মানুষগুলো কেমন? তারা কি করে অ্যালাউ করলো তোমাদের এভাবে আসাটা? শরতের মুখ নিঃসৃত প্রতিটি বাক্য শুনে আরও স্তব্ধ হয়ে গেল সোহা। তার চোখে জল থই থই, যে কোনো মুহূর্তে আষাঢ়ে ঢল নামবে। শরৎ দেখেও তা উপেক্ষা করে আবার বলল, এত কিসের প্রেম ভালোবাসা আসে তোমার? বয়স কতটুকু হয়েছে? 20-22? জীবনটাতে করার মতো এখনো কত কি বাকি আছে। বাস্তবতা জানা আর বোঝার অনেক বাকি। অনার্সটা এখনো কমপ্লিট হয়নি, মাথায় প্রেম ভালোবাসার ভূত নিয়ে কত দূর একা একা চলে এলে। নিশ্চয়ই রাতভর ড্রাইভ করেছে অনু, আর তুমি তার পাশে বসে হয় প্রেম নিয়ে ভেবেছ, নয় প্রেম না পেলে কি করবে তা নিয়ে। একবারও কি ভেবেছ হাইওয়েতে কোনো কারণে পুলিশ চেকিং কিংবা গাড়ি নষ্ট হলে কি হতো, কী রকম ফ্যাসাদে পড়তে দুটো মেয়ে? আর তখন হয় সম্ভ্রম হারিয়ে মৃত্যুমুখে যেতে, না হয় থানায় গিয়ে পরিবারকে হ্যারাস হওয়ার পথ করে দিতে সমাজের মুখে। আমি ভেবে পাই না এত সাহস তোমরা দেখাও কিসের জোরে? শেষের কথাটা বলে শরৎ সিমেন্টে তৈরি টেবিলটাতে আচমকা মুষ্টিবদ্ধ করে ঘুষি মেরে বসল। সোহা আকস্মিক এমন কাণ্ডে ভয়ে কেঁপে উঠল। অদূরেই অনু ভিডিও কলে শিশিরকে দেখাচ্ছিল। শরৎ সোহাকে, সেখানেও অনু ভয় পেল বুঝি কিছুটা, আর ফোনের ওপাশে শিশির ঘাবড়ালো। তার ভাই কে নিয়ে এমন হাইপার হলো। আর যাই হোক, শরৎ ভাইকে সে এতটা ক্রোধ প্রকাশ করতে কখনোই দেখেনি। তার মনে পড়ে শিউলিকে কলেজে এক ছেলে ডিস্টার্ব করতে বলে ছেলেটাকে এক থাপ্পড়ে দাঁত নাড়িয়ে ফেলেছিল। তখনও এমন কঠোর হিংস্র মুখায়ব দেখেনি। অনু দ্রুত সামনে এগিয়ে এলো, ফোনটা পকেটে ঢুকিয়ে। ততক্ষণে শরৎ আবার ধমকে উঠেছে সোহাকে। সেদিন ভোরে আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়েছিলাম সোহা, তবু এমন একটা কাণ্ড কি করে করো? ভালো কথা মগজে ঢোকে না, তাই না? আর তুমি? অনুর দিকে তাকিয়ে বলল, বান্ধবী আগুনে ঝাঁপ দিতে বললে কি সেটাও করবে? কিসের কথা বলতে এসেছো তোমরা এখানে?
কিসের এত ডেসপারেটনেস বলো তো? মুখের ওপর প্রত্যাখ্যান করার পরও কী করে এত প্রেম আসে বলো তো? লজ্জা হওয়া উচিত। আমি বারংবার ইগনোর করেছি এতদিনে, তো বুঝে যাওয়া উচিত ছিল আমার মধ্যে কোনো ফিলিংস নেই তোমার জন্য। কোনো ফিলিংস নেই তাহলে এত শাসন করছেন কেন? কেন এত উত্তেজিত হলেন আমার পাগলামি করে একা চলে আসাতে? মুখ ফুটে সোহা বলেই ফেলল কথাটা। শরৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সোহার দিকে। মেয়েটা কি সত্যিই পাগল? তাদের এ পথে আসার কারণে যদি কোনো বিপদ ঘটত তো সরাসরি ফেঁসে যেত শরৎ। তা বোঝাতে চাইলে অনু বলল, ও, সে কারণে বলে এত কেন উত্তেজিত হচ্ছে শরৎচন্দ্র? ফোন বের করে এক্ষুনি ডিলিট করো সোহার করা মেসেজগুলো। আর এই সোহা, তুই কার ফোন থেকে মেসেজ পাঠিয়েছিলে সেটাও ডিলিট কর ফোন করে। শরৎ যতটা উত্তেজিত হয়ে কথা বলছিল ঠিক ততটা অনুও হলো। শরৎ দুই হাত মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো। সে এমন তো কখনো করে না, আজ এমন করলো কেন? সময়টা সকাল হওয়াতেই বুঝি পার্কটাতে খুব একটা লোকের আনাগোনা নেই। এপাশে শুধু তারা তিনজনই আছে। শরৎ নিজেকে শান্ত রেখে আবারও কিছু বলতে চাইলে অনু তাকে থামিয়ে দিয়ে সোহার হাত টেনে ধরল। এই, এখনো বসে আছিস কেন? ওঠ, বাড়ি যাবো এক্ষুনি। আর একবারও যদি ভুল করে তোর মুখে শরৎকে নিয়ে কোনো কথা শুনি তবে মনে রাখিস আমি অনু গলা টিপে তোকে হত্যা করব। আর হ্যাঁ শরৎচন্দ্র, তুমি কোথাও বোধহয় ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছো, তাই রিয়েল জেম চিনতে পারলে না। আমি দোয়া করি তুমি যেন অতি সত্বর আফসোস করো এই হীরার জন্য। শরৎ গরম চোখে অনুর দিকে তাকিয়ে রইল। খিদে থাকলে বসো, না থাকলে চেয়ে চেয়ে দেখো। আমি নাস্তা করিনি, খিদে নিয়ে আর বসে থাকতে পারবো না। জলদ গম্ভীর কণ্ঠে কথাটা বলে শরৎ রেস্তোরাঁর একটা ছেলেকে ডেকে বলল তেল ছাড়া পরোটা, বুটের ডাল, সবজি আর দুটো কাঁচামরিচ দিতে। পার্ক থেকে বের হতেই ঘড়িতে দেখল 10:30 বাজে। এদিকে দোকানের কর্মচারী ছেলে দুজনও কল দিয়েছে কয়েকবার, সাথে কাকাও। দোকান বন্ধ দেখেই তারা কল দিচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু পেটের খিদে আর গরম মেজাজে আপাতত কোনো দিকেই মাথা ঘামাতে চাচ্ছে না। তাই অনু সোহাকে নিয়ে পার্কের পাশেই একটি রেস্তোরাঁয় ঢুকলো। এখানে নতুন পার্ক হওয়াতে মোটামুটি মানুষের আনাগোনা আছে। শরৎ ভেতরে ঢুকেই এক টেবিলে বসে তাদের ইশারা করলো বসতে। সোহা এখনো জল ছলছল চোখে মাথা নিচু করে আছে। কথা কোথাও আগায়নি, তাদের শুধু শরতের রাগটুকুই যা দেখতে পেল। শরতের অবস্থা দেখে বোঝাই গেল সে ভীষণ ক্ষুধার্ত। এদিকে খিদে তো অনু আর সোহারও পেয়েছে, তাই অনু চেয়ারে বসতে বসতে বলল, একজনের নাস্তা বললে কেন? আমাদের খিদে পায়নি নাকি? সেটা তো তোমরাই ভালো জানবে। চকিতে জবাব দিল শরৎ। বাঁশের তৈরি ছোট্ট কুটিরের মতো রেস্তোরাঁটার চারপাশে অসংখ্য সুপারি গাছে ভরা। রেস্তোরাঁর চারপাশে দেয়াল কম, খিড়কি জানালায় বেশি, আর সে কারণে ভেতরে বসেও চারপাশটা খুব ভালো চোখে পড়ে। অনু গভীর মনোযোগে চারপাশে চোখ বুলিয়ে বলল, জায়গাটা দারুণ, তবে প্রেম করার জন্য খুব একটা ভালো না। সোয়া, তোর কপাল মন্দ রে। বিয়ের পর শরৎচন্দ্রের সাথে প্রেম করতে কোথায় যাবি বলতো? এই এলাকার ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু একটু চুমুটুমু খাওয়ার আড়াল করা জায়গা নেই। নাস্তা এখনো টেবিলে আসেনি, সবেমাত্র এক গ্লাস পানি মুখে তুলছিল শরৎ। অনুর কথা শুনে খালি গলায় বিষম খেয়ে পানি তার নাকে মুখে উঠে গেল। সোহা এমনিতেই মাথা নত করে বসে কান্না লুকাচ্ছিল, কিন্তু অনুর কথা আর শরতের বিষম দেখে আঁতকে উঠল। কোনো কিছু না ভেবেই সে চেয়ার ছেড়ে শরতের পিঠে হাত রাখতে যাচ্ছিল। তখনই শরৎ হিসিয়ে বলল, কী সব শুরু করলে বলো তো? একটা পাবলিক প্লেসে বসে আলতু ফালতু কথা মুখে আটকাচ্ছে না? সোহার এবার আর এখানে একদমই বসতে ইচ্ছে করলো না। মনটা ভেঙে একদম খান খান হয়ে গেছে। সে অনুর দিকে তাকিয়ে বলল, চল অনু, ঢাকা ফিরবো। এক থাপ্পড় খেলে না মাথা মগজ সব শান্ত হয়ে যাবে। বসো চুপচাপ, একটা কথাও যেন না শুনি। কথাটা বলে শরৎ উঠে গেল। এগিয়ে গিয়ে যে ছেলেকে নাস্তার অর্ডার দিয়েছিল তাকে বলল 3 প্লেট নাস্তা দিতে। মিনিট 5-এর মাঝে টেবিলে নাস্তা এলো। শরৎ অনু খাওয়া শুরু করলেও সোহা ছুঁয়েও দেখল না। শরৎ খেয়াল করলেও কিছু বলল না। খাওয়া শেষে বিল মিটিয়ে সে প্রথমে কল দিল তার কাকাকে। আহসান ব্যস্ত ছিল নিজ কাজে। শরতের ফোন পেয়ে স্বস্তি পেল এবার। ফোন রিসিভ করেই বলল, কোথায় গিয়েছিস বলতো? বাড়িতে নাকি খেয়েও আসিসনি? কাকা, আমি একটা দরকারে ঢাকা যাচ্ছি। হুট করে যাওয়া, তাই বাড়িতেও বলতে পারিনি। আমি কাল সকালের মধ্যে ফিরে আসব।
আহসানকে বুঝিয়ে বলতেই সে বলল, যা, তবে সময় পেলে আলতাকেও দেখে আসিস। হ্যাঁ কাকা, দুজনকেই দেখে আসবো। কথা শেষ করে শরৎ তার ওয়ালেট চেক করে নিল। আছে টাকা পয়সা, কিছু সমস্যা হবে না দেখে আর দেরি করলো না। অনুকে জিজ্ঞেস করলো গাড়ি ড্রাইভ করার মতো এনার্জি আছে কিনা। অনু জানালো সে ফুল এনার্জেটিক, অলওয়েজ, নো টেনশন। ব্যাস, শরৎ উঠে পড়ল ড্রাইভারের পাশের সিটে। তখন হয়ে দাঁড়িয়েছিল সোহা। সে বুঝতেই পারছে না কি হতে চলেছে। অনু বেশ বুঝে গেল ব্যাপারটা। সে ড্রাইভিং সিটে বসে পড়ল। শরৎ কয়েক সেকেন্ড সোহার দিকে তাকিয়ে হাঁক ছাড়ল। এখনো দাঁড়িয়ে আছো কেন? বাড়ি ফেরার ইচ্ছে নেই? আরও এক ধমক। এবার আর কান্না কিছুতেই থামল না সোহার। সে কাঁদতে কাঁদতেই পেছনের সিটে উঠে বসেছে। সূর্যের রং কমলা হতে কাঁচরঙা হয়ে উঠেছে ধীরে ধীরে। সেই রোদ্দুর, গাছের পাতা, সবুজ মাঠ, কখনো বা নদীর ওপর গা এলিয়ে বসেছে শীত শেষের রুক্ষতার মতো। রাতের ড্রাইভিংয়ে শরীরের অবস্থা অনুর বেহাল তা বুঝতে পেরেই শরৎ বলল, চাইলে ড্রাইভার চেঞ্জ করতে পারো। আর ইউ সিরিয়াস? এত রিয়াকশন দেওয়ার কিছু নেই। আরও বছর 8 আগে পড়াশোনা নিয়ে মাথায় দারুণ কিছু ছিল, মানে অ্যাব্রুড যাওয়ার প্ল্যান। সেই সাথে সেখানে গিয়ে পার্ট টাইম জব হিসেবে ড্রাইভিং করব, এমন কিছু কলেজের স্যার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। সেই সূত্র ধরেই কাকার সহযোগিতায় এটা শিখেছিলাম। বড় উৎসাহ নিয়ে কথাটা বলেই শেষের বাক্যে শরতের মুখটা মলিন হয়ে উঠল। সোহা মন খারাপ ধরে রেখেই চুপচাপ শুনছিল শরতের কথাগুলো, কিন্তু অনু একের পর এক প্রশ্ন করে চলছে। তা শেষ পর্যন্ত যাওয়া হলো না কেন? অনেক সমস্যা ছিল, তবে মূল সমস্যা ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল। কাকা খুব করে চাইতেন যেন আমার ইচ্ছে পূরণ হয়, কিন্তু নিজের অবস্থান বুঝে গিয়েছিলাম। তাই আর পড়াশোনার জন্য নিজের জেলার বাইরেও যাইনি। এখন অবশ্য আলহামদুলিল্লাহ আমার এবং কাকার যা ইচ্ছা মিলেমিশে আমরা শিশিরকে দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করব ভাবছি। তোমরা তো নিশ্চয়ই জানো শিশির অ্যাপ্লাই করেছে দুটো ইউনিভার্সিটিতে, একটা সম্ভবত কানাডা আর অন্যটা লন্ডনে। সোহা বলল নাকি সুরে। তার কান্না থামলেও এখনো যে কান্নার ঢোক গলায় আটকে আছে তা বোঝা গেল। আবারও সোহা বলল, শুধু শিশির না, অনু আর এক ফ্রেন্ড হৃদয় ওদের ডিপার্টমেন্টের 3 জনই ট্রাই করছে, যার কপাল লাগে আর কি। সোহার কথা শুনে শরৎ ভ্রু কুঁচকে একবার অনুর দিকে তাকালো। তারপরে নিঃশব্দে হাসলো আয়নায় সোহার মুখটা দেখে। গাড়ি রাস্তার পাশে থামিয়ে সিট চেঞ্জ করলো অনু আর শরৎ। অনেক বছর পর বলে প্রথমে একটু দ্বিধায় ভুগল শরৎ, তারপর অনুর হেল্প নিয়ে স্টার্ট করলো। মিনিট 10 মধ্যে হাত ফ্রি হয়ে এলো শরতের। এখন আর দ্বিধা নেই ড্রাইভিংয়ে। টানা ঘন্টা দেড়েক ড্রাইভিংয়ের পর একটা ফিলিং স্টেশনে গাড়ি থামলো। অয়েল ট্যাঙ্ক ফুল করা হলো। মেয়ে দুজন একটু রাস্তার পাশে হাঁটাহাঁটি করলো। অনু অবশ্য এক ফাঁকে একটা সিগারেটও খেতে ভুলল না। কয়েকদিন ধরেই সে চেষ্টা করছে সিগারেট খাওয়াটা কমিয়ে দেওয়ার। সেই সুবাদেই আজ দিনের এটা প্রথম স্মোক ছিল। শরৎকে এক ফাঁকে সিগারেট সেধেছিল অনু। শরৎ মুখের ওপর না করে দিয়েছে। দুজনেই ভেবে নিল শরৎ সিগারেট খায় না। গাড়ি পুনরায় চলতে শুরু করলো, আবার হাইওয়েতে। ভর দুপুর, গা জ্বলা বাসন্তী রোদ, সেই সাথে বসন্তের মসৃণ হাওয়া তিনজনকেই যেন সহজ করে তুলল একে অপরের সফরসঙ্গী হিসেবে। জার্নিটা তাদের একদমই মন্দ হচ্ছে না বৈরী পরিস্থিতিতেও। সোহার মুখটা আজ শরৎ অনেকবার গভীর মনোযোগে লক্ষ্য করেছে। গোলগাল আদলে মোটামুটি টানা দুটি চোখ, পুরু ঠোঁট আর থুতনির বাঁ দিকে ছোট্ট একটা কালো মিচমিচে তিল। নাকটা খুব সরু নয়, তবে চিকন বলে দারুণ লাগে। গায়ের রংটা মোটামুটি ফর্সাই বলা যায়। হতে পারে বিভিন্ন প্রসাধনীর মহত্বে এমনটা হয়েছে, আবার নাও হতে পারে। মেয়েটা দেখতে ভালো, পড়াশোনায়ও ভালো, তার উপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চমৎকার। এমন একটা মেয়ে কি ভেবে তার জন্য পাগলামি করছে? প্রেম ভালোবাসা কি সময় পার করার মতো একটা খেলা? যদি তা না হয় তবে মেয়েটা কেন সব দিক ভাবছে না? শরৎ তো আর কোনোদিন প্রেমের নামে কোনো সম্পর্কে জড়াবে না। সে সম্পর্ক বলতে এখন শুধু বিয়েটাকেই বোঝে। যেদিন কারোর সাথে বাধা পড়ার মতো অবস্থা হবে সেদিন সরাসরি বিয়ের বন্ধনেই বাধা পড়বে। কিন্তু সোহা তো তার বিয়ের জন্য উপযুক্ত নয়। অসম সম্পর্ক সে কখনোই চায় না, যেখানে একজনকেও অপমান করার মতো কোনো ত্রুটি থাকবে। আজ সকালেও আলতা কলেজে যাওয়ার পথে আতঙ্কে ছিল সুমনের ভয়, কিন্তু সুমন ছিল না আজ পথে। ভয় ছিল যাওয়ার সময় থাকবে, কিন্তু না,
ছুটির পরও আজ সুমন কিংবা তার বন্ধুরাও কেউ ছিল না। স্বস্তির শ্বাস ফেলে সে ফিরে গেল নিজ গন্তব্যে। রুমে ফিরে কাপড় বদলে গোসল সারল প্রথমেই। কোচিংয়ে যাবে 4টায়, তার আগে খাওয়া আর ঘুমানোর সুযোগ আছে তার। 3 দিন কোচিং, 3 দিন টিউশনি একই টাইমে হওয়ায় দুপুরের এই এক টুকরো সময় আলতা প্রতিদিন ঘুমিয়ে কাটায়। এতে তার দুটো সুবিধাও হয়। প্রথমটা রাত জেগে পড়া, দ্বিতীয়টা পড়ার ফাঁকে শিশিরের সাথে টুকটাক চ্যাট। আজকাল তারা দুজন বাঁধনহারা পাখির মতো নিজেদের কল্পরাজ্যে যুগল হয়ে উড়ে বেড়ায়। কথায় কথায় শিশির ভালোবাসা মিশ্রিত অনেক কিছুই বলে, শুধু সরাসরি ভালোবাসি কথাটাই বলে না। আলতার অবুঝ আবেগ প্রায় বিধ্বস্ত হয়ে ওঠে এই একটি শব্দ শুনতে। কিন্তু শিশির ভাই তো শিশির ভাই, সে কি অত বোঝে নাকি আলতার মন কি চায়? সে শুধু বোঝে কি করে আলতাকে বকে বকে ধমকে শাসন করা যায়। গোসল শেষে খাওয়া শেষ করে যথারীতি ঘুমানোর প্রস্তুতি নিল আলতা। সিনিয়র রুমমেটটি এখনো আসেনি বলে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে সবে বিছানায় গা এলিয়েছিল, চোখ বুজেছিল। ফোনটা ভাইব্রেশনে হঠাৎ কেঁপে উঠতেই চোখের পাতা মেলল। স্ক্রিনে তার আকাঙ্ক্ষিত নামটাই ভাসছে দেখে আকস্মিক বুক ধড়ফড় করে উঠল। এমন হলো কেন? মানুষটা তো রোজই কল দেয়, তবে আজ এমন ভিন্ন আকুতি হচ্ছে কেন? পরেই মনে পড়ল আসলে এই অনুভূতিটা ভয়ের মানুষটাকে হারিয়ে ফেলার। সেই যে কাল বলল বিদেশে চলে যাবে পড়াশোনা করতে, তারপর থেকেই তো আলতার হুটহাট চোখের পাতা ভিজে উঠছে, মনটা খালি খালি লাগছে। শিশির ভাই বিদেশে গিয়ে পড়াশোনা করলে নিশ্চয়ই অনেক দামি মানুষ হয়ে যাবে, আর সেখানে নিশ্চয়ই অনেক সুন্দরী সুন্দরী বান্ধবীও হবে তার। আবারও মন খারাপ হয়ে গেল আলতার। এদিকে ফোনটা বেজেই চলছে অনবরত। সেদিকে খেয়াল হতেই ফোন তুলল সে। রিসিভ করে সালাম দিতেই শিশির ভাই অবাক হওয়া কণ্ঠে প্রশ্ন করল, ঘুমিয়ে পড়েছিলি? না। ও জলদি একটু বাইরে আয় তো। কথাটা শেষ হতেই কল কাটল শিশির। আলতা যেভাবে ছিল সেভাবেই বের হলো, শুধু ওড়না টেনে মাথা ঢেকে। গেটের কাছে আসতেই দেখলো রাস্তার ওপাশে পায়চারি করছে শিশির। হাতে তার ছোট্ট একটা কাগজের ব্যাগ। এটা মেইন সড়ক না হওয়ায় রিক্সা ছাড়া অন্যান্য কোনো যানবাহন খুব একটা চোখে পড়ে না, তাই আলতা অনায়াসে রাস্তা পার হলো। শিশিরের কাছে পৌঁছতেই শিশির বলল, এটা নে। কি এটা? কাচ্চি প্যাকেট। কিন্তু আমি তো লাঞ্চ করে ফেলেছি শিশির ভাই। তো কি হয়েছে, আবার খাবি? পেটে জায়গা নেই। এক থাপ্পড় দিলে জায়গা আপনি আপনি হয়ে যাবে। শিশিরের এ কথায় আলতার ভীষণ রাগ হলো। সে চোখ মুখ কুঁচকে বলল, থাপ্পড় দিলে কি পেট খালি হয়? এই তর্ক করছিস কেন? হ্যাঁ, এখন না পারলে পরে খাবি, কোচিংয়ে যাওয়ার আগে। আলতা এবার আর এ নিয়ে কথা বলতে চাইল না। সে জানে শিশির ভাই এখন আর কিছু বললে এই রাস্তায় চটাস করে চড় মেরে বসবে, অযথা নিজের বেইজ্জতি কে করতে চায়। কিন্তু হঠাৎই তার মনে পড়ল কাল রাতের কথা। সোহা আর অনু নাকি গ্রামে গেছে। সত্যি বলতে এখন শিশিরকে সামনে পেয়ে তার আরও কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে, পাশাপাশি হাঁটতে ইচ্ছে করছে, কিন্তু তা মুখে কি করে বলবে? বসন্তের মাতাল হাওয়ায় এই দুপুর বড় গা এলানো মনে হয় আলতার। কিন্তু শিশির ভাইকে পাশে পেয়ে গা নয় বরং মনটাকেই এলিয়ে দিতে ইচ্ছে হয় শিশির ভাইয়ের পিঠে। কোথাও বসে বলতে ইচ্ছে হয়, আমার চুলে হাত বুলিয়ে দিন না, যেমনটা সেই আধার রাতে বাসের সিটে বসে দিয়েছিলেন। একটু জড়িয়ে রাখুন নিজের বুকে, যেন আমি শুনতে পাই আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন। সাহসে কুলোয় না এই কথাগুলো মুখ ফুটে বলার, তবু আলতা চায় বলবে কোনো একদিন। কোনো এক শরৎ ভোরে শিশির ভেজা কোনো সবুজ আঙিনায় বসে আলতা শিশিরকে বলবে তার মনের এই কথাগুলো। সময়টা যদিও আরো দূরে, তবুও আলতার বিশ্বাস এমন এক ভোর আসবে তাদের জীবনে। সত্যি কি আসবে, নাকি তার ইচ্ছে, তার এই স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে? আলতার মনের শিহরণ কি শিশিরকেও একটু আলোড়িত করলো? হয়তো করেছে। হুট করেই শিশির বলল, আজ আর ঘুমাতে হবে না, বাতাস আছে, খুব সামনে থেকে হেঁটে আসি। আলতা তো তেমন কিছুই চেয়েছিল, তাই তো তার আর কোনো রাগ কাটেনি। ফুটপাত ধরে হাঁটা ধরল দুজন। শিশিরই মুখ খুলল। সোহা আর অনু ভাইয়ের কাছে ভীষণ ধমক খেয়েছে। আলতা চকিতে তাকালো শিশিরের দিকে।
তার পা চলা থেমে গেছে। শরৎ ভাই আর ধমক! আলতার বিশ্বাস হলো না, অন্তত সোহা অনুর নামে তো একদমই নয়। শরৎ ভাই কখনো তাদেরকেই ধমকায়নি, সেখানে ওই দুটো মেয়েকে অসম্ভব। শিশির বুঝলো আলতা কি ভাবছে, তাই সে আবার বলল, ভালোবাসা জিনিসটা আসলে জোর করে হয় না। সোহা ভাইকে ভালোবাসে, কিন্তু বুঝতে চাইছে না ভাই তাকে ভালোবাসে না। ভাই এখনো হয়তো মনে মনে অলিকে ভাবে, অথবা ভালোবাসা নিয়ে মনের ভেতর রাগ কিংবা ঘৃণা বোধ রাখে। ভাই তো আবার বাস্তববাদী মানুষ, তাই সোহাদের ফ্যামিলিগত অবস্থান ভেবেও ভাই সোহাকে মানবে না। হাঁটতে হাঁটতে কত কথা বলছে শিশির, তা দেখে আলতার ভালো লাগছে। শিশির ভাই তাকে এখন আর একদম ছোট বলে অগ্রাহ্য না করে মনের ভেতর থাকা কথাগুলো শেয়ার করছে। পথের পাশে মাঝে মাঝেই কিছু ফুল গাছ রয়েছে, কোথাও কোথাও বড় কৃষ্ণচূড়া গাছও চোখে পড়েছে। সেই গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে আলতা প্রশ্ন করে বসল, শরৎ ভাইয়ের সাথে অনু আপার বিয়ে হলে কেমন লাগবে? শিশির থমকালো, পা চলা বন্ধ হলো। সে মুচকি হেসে বলল, এমন কেন বলছিস? আমার আগে মনে হতো অনু আপা শরৎ ভাইকে পছন্দ করে, ওই যে যখন তখন শরৎচন্দ্র বলে ডাকে। আবার আমি শুনেছি শরৎ ভাইকে প্রথমে ফোন অনু আপাই করেছিল, তোমার ফোন থেকে নাম্বার চুরি করে। চোখ দুটো বড় বড় করে শিশির আলতার দিকে তাকালো। তুই এত কিছু কি করে জানলি? গোয়েন্দাগিরি করিস আমার বান্ধবীদের পেছনে? আর কি কি জানিস বলতো, জলদি বল। কেমন তাড়া দিয়ে ধমকে উঠল শিশির। আলতার রাগ হয়ে গেল, তাই মুখটা বাঁকা করে বলল, সোহা আপাকেও তো দেখলে মনে হতো তোমাকে পছন্দ করে। আর তুই সোহাকে দেখলেই বিড়বিড় করে গালি দিতি, তাই না? মোটেই না। আই উল্টো ফির, এখনই রুমে ফিরবি, তুই গিয়ে ঘুম দিবি। বলেই শিশির উল্টো পথে আবার হাঁটতে লাগলো। আলতার থেকে মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসতেও লাগলো সে। ভালোবাসার মানুষটি তবে আগে থেকেই তাকে ভালোবাসে, নয়তো জ্বলতো কেন সোহাকে নিয়ে? বসন্তের হাওয়াটা এবার শিশিরের মন প্রাণ দেহে আনন্দের দোলা দিতে লাগলো ঝিরঝিরানি শব্দ তুলে। আলতাকে হোস্টেলে দিয়ে সে চলে গেল নিজের টিউশনিতে। আলতাও নির্দিষ্ট সময়ে কোচিংয়ে গেল, তবে যাওয়ার আগে শিশিরের দেওয়া কাচ্চি খেতে ভুলল না। প্যাকেটে যে পরিমাণ ছিল তা নেহাত কম নয়। সে সমান ভাগে ভাগ করে নিজে খেয়ে আবার রুমমেট আপুর জন্য রাখল। আলতা যখন কোচিং থেকে বের হলো তখন সন্ধ্যা নেমেছে ধরণীতে। ব্যস্ত শহরের ইট পাথরের দালানের ফাঁকে ফাঁকে অন্ধকার জমেছে। পথের পাশের বাতির কৃত্রিম আলোয় তখন ফকফকা ঢাকা শহরের প্রতিটা পথঘাট, বাড়িঘর। কোচিং সেন্টারের সামনেই দাঁড়িয়ে আছে শিশির সতর্ক নজর ফেলে। আলতা বেরিয়ে আসতেই সে এগিয়ে এলো সামনে। দ্রুত একটা রিক্সা ডেকে আলতাকে বলল, উঠে পড়। আলতাও কোনো প্রশ্ন না করে উঠে বসলো রিক্সায়। নিজে কোনো প্রশ্ন না করে অপেক্ষা করলো শিশিরের। মিনিট কয়েকের ব্যবধানে শিশির মুখ খুলল, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, ভাই আসছে ঢাকায়, আমাদের জন্য অপেক্ষা করছে। শরৎ ভাই এখানে? ওই দুই পাগল একা একা রাত বেরাতে চলে গেল অত দূর। ভাগ্য ভালো বলে বিপদ হয়নি, কিন্তু কি গ্যারান্টি? তাই সম্ভবত নিজে এসেছে ওদের সাথে। বাড়িতে কি সবাই জানে? মাথা খারাপ, সবাই জানবে কেন? বাড়িতে এসে এসব জানাজানি হলে ভাইকে জেরার মুখে পড়তে হবে। তুই আবার পাকামো করে ফুপু আমাকে বলে দিস না যেন। বলবো না। গুড। আরো কিছু সময় পর তারা এসে পৌঁছলো জায়গা মতো। শরৎ একটা টিকিট কাউন্টারের সামনেই দাঁড়ানো ছিল। সে দূর থেকেই লক্ষ্য করলো শিশিরদের রিক্সা। আলতাকে নিয়ে রাস্তা পার হয়ে এপাশে আসা সবটাই। এই সন্ধ্যের কৃত্রিম রোশনাইয়ের মাঝে ওই দুটি ছেলে মেয়েকে তার হঠাৎ ভীষণ অচেনা মনে হলো। রহস্যময় লাগলো তাদের দুজনকে একসাথে দেখতেই। কোথাও কি একটু ভিন্নতা আছে? কিছু কি পরিবর্তন হয়েছে তাদের মধ্যে, নাকি সে ভুল দেখছে? রাস্তা পার হয়ে শরতের কাছে এসে দাঁড়াতেই শরৎ শুনতে পেল শিশিরের চাপা গর্জন। সে অবাক হয়ে খেয়াল করতে বুঝতে পারল আলতাকে ধমকাচ্ছে কোনো বিষয় নিয়ে। রাস্তার চারদিক লক্ষ্য করে শরৎ প্রশ্ন করল, কি হয়েছে? ওকে ধমকাচ্ছিস কেন? ভাই, ওরে আমি কালকে পদার্থবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ সাজেশন পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। বারবার করে বলে দিয়েছি রাতেই যেন অর্ধেকটা কমপ্লিট করে, কিন্তু তিনি এখন বলছেন ঘুমিয়ে পড়ায় পড়তে পারেননি। তার উপর কলেজে বসেও একটু একটু সময় পায়, রুমে ফিরেও পায়, কিন্তু সে চোখ পর্যন্ত বুলিয়ে দেখেনি। এখন বলছে হোয়াটসঅ্যাপেও খুঁজে পাচ্ছে না। মানে সিরিয়াসলি,
একটা কলেজ পড়ুয়া মেয়ে তার দরকারি জিনিস ডিলিট করে ফেলে বলতে পারে, খুঁজে পায় না। মন তো চাচ্ছে এক্ষুনি 2টা কষে থাপ্পড় লাগাই। বলতে বলতেই শিশির চোখ রাঙাচ্ছে, ধমকাচ্ছে আলতাকে। আপনা আপনি এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো শরতের। এই সাপে নেউলে সম্পর্কধারী দুটোকে নিয়ে সে কিনা একটু আগেই অন্য কিছু ভাবছিল। অসম্ভব এ দুটোতে জন্ম থেকেই এক অমীমাংসিত যুদ্ধ চলমান, তা বোধহয় আজীবনই থাকবে। সে নিজের ভাবনা ছেড়ে শিশিরকে থামাতে চাইল। আচ্ছা থাম, আর বকতে হবে না। তোর কাছে তো নিশ্চয়ই আছে আবারও সেন্ড করিস, এবার আর ভুল হবে না ওর, তাই না আলতা? আলতাকে ইশারা করতেই সে দ্রুত বেগে মাথা নাড়ল, যার অর্থ এবার আর ভুল হবে না। তারপর তিনজনেই হাল হাকিকত জানার পর শরৎ বলল, চল কোথাও বসি, তিনজনে আজ একসাথে খাই, তারপর আমি রওনা দেবো। আর হ্যাঁ, এটা তোর। একটা পলিব্যাগ আলতাকে এগিয়ে দিল শরৎ। আলতা হাতে নিয়ে দেখল নাড়ুর বাক্স। সে খুশিতে উচ্ছ্বসিত হয়ে জানতে চাইল, শিফা মামি দিছে তাই না? আমি বলছিলাম মামিকে নাড়ুর কথা। বাড়িতে প্রায় সকলেই জানে আলতা শিফা মামির নাড়ু পছন্দ করে, আর এবার মামি বানিয়েছিল, কিন্তু আসার দিন মনে করে সাথে দেওয়া হয়নি। শরৎ জানে বাড়ি ফিরলেই কাকি, মা আর ফুপু আম্মাও বকবে কেন সে কাউকে না বলে এসেছে। তাই কিছুটা বুদ্ধি করেই নাড়ুর বাক্সটা নিয়ে এসেছে, অনুকে দেখিয়ে দেওয়া সব থেকে কিনে নিয়েছে। ভাগ্যিস কিনেছিল, নইলে পিচ্চিটার এমন খুশি দেখা হতো না। আলতার কথা শুনে শিশির আবার ব্যঙ্গ করে বলল, বলদ কোথাকার, বক্স দেখে বোঝেও না ভাই এটা কোনো দোকান থেকে কিনেছে। কি ব্যাপার শিশির, তুই এখানেও ওকে এত বকিস কেন বলো তো? এটা আমাদের বাড়ি না, দুজনে বাড়ি ছেড়ে এত দূরে থাকিস বিপদে আপদে দুজনের খেয়াল রাখতে, সেখানে তোরা আগের মতোই লড়াই করিস। আমি করি না শরৎ ভাই, অযথাই আমাকে বকবে সব সময়। নালিশ করার মতো করে বলল আলতা। তিনজনে মিলে একটা বাস স্ট্যান্ডের কাছেই ছোটখাটো রেস্টুরেন্টে ঢুকলো। রাতের খাবারটা দ্রুতই সেরে শরৎ বিদায় নিল। 8টার বাসে সে রওনা দিতেই শিশির আগে আলতাকে হোস্টেলে পৌঁছে দিয়ে নিজেও হলে ফিরে গেল। আজ তার সন্ধ্যায় লাস্ট টিউশনি মিস করতে হয়েছে, এর জন্য কাল এক্সট্রা সময় দিতে হবে। আজ রাতে আর তাদের ফোন আলাপ কিংবা চ্যাট কিছুই হলো না। পরের দিন কলেজে যাওয়ার পথে আবারও ভয় মনে এগিয়ে গেল আলতা, কিন্তু না, তার সৌভাগ্য আজও সুমন পথ আগলে দাঁড়ায়নি। কলেজে ঢুকেই নাহারের সামনে পড়তেই জানা গেল সুমনকে আর বিরক্ত করছে না, না আর করবে। একদিকে যেমন স্বস্তি মিলল, অন্যদিকে তেমন একটা ভয় ঢুকে গেল মনে। নাহারের ভাই আলতার ফোন নাম্বার চেয়েছে, এদিকে শিশির ভাইয়ের করা নিষেধ খুব কাছের কোনো বান্ধবীকে ছাড়া কাউকে যেন ফোন নাম্বার না দেয়, এমনকি তার সাথে ফোন আছে এ কথাটাও না জানে। আলতা কথা রেখেছিল, সে কাউকে বুঝতে দেয়নি তার ফোন আছে। তবে পথে একবার শিশিরের সাথে ফোনে কথা বলার সময় কোনো এক ক্লাসমেট দেখেছিল। সেই থেকেই মোটামুটি কয়েকজন জানতে পেরেছে কথাটা। ভ্যাপসা একটা গরম হাওয়া বইছে ক্লাস জুড়ে, তাই আলতা একটু হাঁসফাঁস করছিল। তা চোখে পড়ল কেমিস্ট্রি টিচারের। মোটামুটি 30-এর কাছে বয়স ভদ্রলোকের, কিন্তু এখনও অবিবাহিত আর স্বভাবে একটু মেয়েলি দোষও আছে। লোকটা ক্লাসে প্রায় প্রতিটি সুন্দরী মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। এতে অনেক স্টুডেন্টই দারুণ মজা পায়, কিন্তু তার মধ্যে আবার কিছু কিছু স্টুডেন্ট খুবই অস্বস্তি বোধ করে। এই যে এখন আলতা একটু নড়ে চড়ে উঠতেই লোকটা বাজে নজরে তাকাচ্ছে তার দিকে, সেটা দেখেই আলতার গা কাটা দিয়ে উঠল। সে সোজা হয়ে বসে একবার নিজেকে খেয়াল করলো, না, হিজাব তার ঠিকঠাক আছে, তবুও মনে হচ্ছে লোকটা তাকে বাজেভাবে দেখে নিচ্ছে। কি হয়েছে আয়েশা, তুমি এমন নড়াচড়া করছো কেন? কোনো সমস্যা? স্যার প্রশ্ন করলেন আলতাকে। এই ভয়টাই পাচ্ছিল লোকটা কথার সুযোগ পেলে একদম সামনে আসবে, তারপর টেনে টেনে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলবে। ঠিক তাই হলো এখন। স্যার প্রশ্ন করে এগিয়ে আসছে তার দিকে। বসা থেকে দাঁড়িয়ে আলতা আমতা আমতা করতে লাগলো। তা দেখে নাহার হুট করে দাঁড়িয়ে বলল, স্যার, আয়েশা একটু অসুস্থ বোধ করছে, তার এক্ষুনি মাথায় একটু পানি না দিলে অজ্ঞান হয়ে পড়বে। প্লিজ স্যার, আমি কি ওকে একটু ওয়াশরুমে নিয়ে যাব? ফটাফট কয়েকটা মিথ্যে চমৎকারভাবে উপস্থাপন করেই আলতার বাহু ধরল। ভাবখানা এমন যেন আলতা এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে।
স্যারও ভরকে গেল হঠাৎ এমন অবস্থা দেখে। তিনি সাথে সাথে আলতার দিকে হাত বাড়িয়ে বললেন, আসো আসো, এদিকে আসো, ওয়াশরুমে গিয়ে পানি দাও। তৎক্ষণাৎ নাহার একটু ঠেলে আলতাকে বিপরীত দিকে ইশারা করল, কারণ স্যারের পাশ দিয়ে গেলে লোকটা গা ছুঁতে চেষ্টা করবে। দুজন বিপরীত দিক থেকে বের হয়ে যাওয়ায় একটু অসন্তোষী হলো স্যার তাদের ওপর। ক্লাস পেরিয়ে ওয়াশরুমে ঢুকতেই নাহার বলল, এত মেনে মুখে হয়ে থাকো কেন বলো তো? ওই ব্যাটা এমনিতেই মেয়ে দেখলে লালা ঝরায়, আর তোমার মতো সুন্দরীর জন্য তো তার রীতিমতো কলিজাখানা ফরফরায়। শেষের বাক্যটা নাহার স্যারের উদ্দেশ্যেই বলল। আলতা বলতে গেল তার ভয় লাগে স্যারকে, কিন্তু বলতে পারল না। মনে হলো ওই স্যারের মতোই ভীতি একদিন এই নাহারের জন্য কাজ করবে, আর তা অতি শীঘ্রই। কিছু সময় দুজন ওয়াশরুমে দাঁড়িয়েছিল। নাহার ইনিয়ে বিনিয়ে ফোন নম্বরের কথা তুলতেই আলতা বলল, ক্লাসে যাই চলো। শরৎ ফিরেছে শেষ রাতে। তার কাছে ঘরের চাবি থাকলেও বাইরের গেট খোলার জন্য কাউকে না কাউকে কল করে জাগাতেই হবে বলে সে আর বাড়ি ফেরেনি। বাজারেই থেকে গেছে নিজের দোকানে। ভাগ্যিস দোকানের চাবিটা তার সাথেই ছিল। সেই সাথে শীতও নেই, নইলে রাত কাটানো বেজায় মুশকিল হয়ে পড়তো তার। ভোরে বাজার সরগরম। বাজারের বেশিরভাগ দোকানই দোকানের ঝাঁপ খুলে রেখেই হোটেলের নাশতায় পেট পূর্তি করে, কেউ কেউ আবার চায়ের দোকানে আড্ডায় বসে চা আর পাউরুটিতেও নাশতা সারে। দোকানের মেঝেতে স্বল্প লম্বাটে জায়গাতেই শুয়েছিল শরৎ, মাথার নিচে কাঠের ছোট জলপিড়িতে। এটা তার কর্মচারী রুহুল কবে যেন এনে রেখেছিল, তাই বালিশের কাজটা এতেই করেছে। এতে ঘুম ঠিকঠাক না হলেও তার ঘাড়ের যে দুরবস্থা হয়েছে তাতে সন্দেহ নেই। বালিশ পরিমাণ উঁচু হলেও চলতো, কিন্তু এর উচ্চতা অধিক হওয়ায় এখন মনে হচ্ছে শরীর থেকে ঘাড়টা আলাদা হয়ে গেছে। শরৎ উঠে দাঁড়িয়ে আগে শার্ট টেনে টুনে ঠিক করেছে। তারপরই দোকানের ঝাঁপ তুলে বাইরে তাকাতেই বুঝল এখনো খুব ভোর। ফোনটাতে একটুও চার্জ না থাকায় সেটা বন্ধ পড়ে আছে। হাত পা ঘাড় নেড়ে একটু আড়মোড়া ভেঙে সে চায়ের দোকানে গেল। শরৎ যে দোকানে ঢুকলো সেটা রফিক কাকার দোকান। শরৎকে দেখতেই রফিক কাকা বলল, কি বাজার, রাইতে বাড়ি যাও নাই? কালকে দেখলাম দোকান খোলো নাই, সব ঠিকঠাক তো? না কাকা, কাল ঢাকায় গিয়েছিলাম কাজে, তাই ফিরতে ফিরতে শেষ রাত হওয়ায় আর বাড়ি যাইনি, দোকানে ঘুমিয়েছি। ঢাকা তো শিশির আর নকশির মায়াটাও থাকে না? হ্যাঁ কাকা, দেখে আসছি তাদেরও। কাকা, চা দিয়েন এক কাপ। বলেই শরৎ তার দোকানের দিকে তাকালো। দুটি ছেলের মধ্যে একটা এসে গেছে, তাকে দেখে এদিকেই আসছে। শরৎ ভাই, কাল মালের লিস্টটা করার কথা ছিল। ও, এটা কি করে ভুলে গেলাম? কালই তো মাল আনতে যেতাম। তুই নাস্তা করে আসছিস? না করলে হোটেল থেকে করে দোকানে গিয়ে বস, আমি বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে কাজ ধরছি। বিমূর্ষ মুখে কথাগুলো বলে সে রফিক কাকার বানানো চা নিল। চা একটু শেষ করে আর বসেনি। বাড়ি ফিরে প্রথমে মায়ের সম্মুখীন হলো শরৎ। তিনি বিশ্বাস করতে চাইলেন না শরতের কথা। যে ছেলে আজ অব্দি এলাকার বাইরে গেলে মাকে জানিয়ে যেত, সে ছেলে কি করে একদিন এক রাত বাইরে পার করলো মাকে না জানিয়ে। সরাসরি মাকে ফোন করে মিথ্যে জবাব দিতে পারবে না বলেই কাল শুধু কাকাকে ফোন করে বলেছে কাজে যাচ্ছে। কাকা বুঝদার মানুষ, তিনি জোরাজোরি করা পছন্দ করেন না, আর শরৎকে ভরসাও করেন খুব। কিন্তু মায়ের মন শুধু ভরসাতে মানতে চায় না। শুধু যে জয়তুন সন্দেহ করছে তা না, শিফারও একটু অন্য ভাবনা আছে মনে। শুধু শিউলিই তার ভাইকে ঘাটায়নি। মায়ের কথা এড়িয়ে গিয়ে সে গোসল সেরে আবার চলে গেল দোকানে। জয়তুনের মনের খচখচানি আর সারাদিনে একটুও কমেনি। এরপর আরও কিছুদিন জয়তুন পেছনে পড়ে রইলেন ছেলের, কিন্তু কোনো মনোপুত জবাব তিনি পাননি। দিন দিন শরৎ আগের চেয়েও বেশি অন্তর্মুখী হয়ে উঠছে, তা বাড়ির সকলেই টের পাচ্ছিল। এদিকে শিউলির মেয়ের 1 মাস পূর্তি হতেই জামিল আর তার পরিবার তাড়া দিচ্ছে। তাদের মেয়ে বউ তারা বাড়ি নিতে চায়। আহসানুল্লাহ শরৎকে ডেকে বললেন, একটা ছোটখাটো আয়োজন ছাড়া তো তাদের মেয়ে দেওয়া যায় না শরৎ। শরৎ শুনে বলল, হ্যাঁ কাকা, মাও বলছে কিছু আয়োজন করা লাগবে। আপনি বলেন কেমনে কি করব? ভর দুপুর, মাথার ওপর রোদ যেন চড়াও, তেমনি বাতাসেরও কমতি নেই। সেই বাতাসে আবার ভেসে আসছে মুকুলের ঘ্রাণ।
এই রোদ্দুরে বাতাসে হাঁটতে হাঁটতেই দোকান থেকে ফিরছিল তারা। আহসান আর শরতের কথার মাঝেই আহসানুল্লাহর ফোনটা বেজে উঠল সশব্দে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে দেখলেন শিশির কল দিচ্ছে। আহসানুল্লাহ ফোন কল পেয়ে কপাল কুঁচকে কিছু ভাবলেন কয়েক মুহূর্ত। শরৎ তা খেয়াল করে বলল, কে কল দিল কাকা? শিশির কল দিল এই সময়? চিন্তিত শোনালো আহসানের কণ্ঠস্বর। শিশির সবসময় তার মায়ের ফোনেই কল দেয়, তাও আবার সকালে কিংবা বিকেলে বা রাতে। ভর দুপুরে সে কখনোই দেয়নি বলে কিছুটা বিচলিত হলো আহসান। শরৎ বুঝল কাকার ভাবনা, তবুও বলল, কলটা ধরে দেখেন কাকা, জরুরি কিছু হতে পারে। শরতের কথাতেই যেন হুঁশ হলো আহসানের। সে কল রিসিভ করতে গেলেই কেটে গেল। এবার নিজেই ব্যাক করতে নিলে পুনরায় বাজলো ফোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। শিশির প্রথমেই সালাম দিল তার বাবাকে। আহসান সালামের জবাব দিতেই শিশির জিজ্ঞেস করলো তিনি এখন বাড়িতে কিনা। আহসান জানালো সে আর শরৎ এখন বাড়িই ফিরছে, কিন্তু শিশির তো এদিকে আর তার তর সইছে না কিছুতেই। সে তাই আর অপেক্ষা না করে বলেই ফেলল, আব্বা, আমি যে বিদেশে পড়ার জন্য অ্যাপ্লাই করেছি তার রেজাল্ট পেয়ে গেছি। লন্ডন হয়ে গেছে। তার ফান্ডের ব্যাপারটাও আমার জন্য সুবিধার মধ্যেই হচ্ছে। শিশিরের কথা শুনতেই আহসানুল্লাহ আলহামদুলিল্লাহ বলে শরৎকে জানালো। ওপাশে শিশিরও বাবাকে একটুখানি সময় দিয়ে পরে বলল, আব্বা, আরও কিছু ব্যাপার আছে টাকা পয়সার, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু শিশির থেমে দম নিল। সে জানে না তার বাবা রাজি হবে কিনা, কারণ তিনি বরাবরই সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। টাকা পয়সার জন্য কখনো কারো কাছে চাইতে পছন্দ করতেন না, আর সাধ্যের বাইরে কিছু পেতেও চাইতেন না। সে বাবার অনুমতি ছাড়াই যে প্রভোস্ট স্যারের হেল্প নিতে রাজি হয়ে গেছে, এখন সেটা বলতেই ভয় লাগছে। সে জানে বাবা তার এই পড়াশোনার উচ্চাকাঙ্ক্ষার জন্য জায়গা জমি বিক্রি করতে দুবার ভাববেন না, কিন্তু গ্রামে যে দর জমির তাতে সবটা সম্ভব নয়। সে কারণেই সে মুখের সামনে পাওয়া প্রস্তাবটা ঠেলতে পারেনি। শিশির জানে না প্রভোস্ট স্যার বা ওনার স্ত্রী কেন এত সদয় তার প্রতি, তবুও সে ভাবে সে কৃতজ্ঞ থাকবে তাদের প্রতি, তবে ঋণ রাখবে না। ছেলের নীরবতাতে কিছুটা বিভ্রান্ত হয়ে উঠল আহসান। তারা বাড়ির গেটে চলে এসেছে। শিশিরকে জিজ্ঞেস করলেন, কিন্তু কি? ব্যাংক, টাকা পয়সার কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমাদের পক্ষে সম্ভব না জোগাড় করাটা, আর প্রভোস্ট স্যার নিজ দায়িত্বে সেগুলোতে হেল্প করবেন বলেছিলেন। স্যারের ওয়াইফও সে আশ্বাস দিয়েছেন। আব্বা, আপনি চিন্তা করবেন না, এই নিয়ে একদম চিন্তা করবেন, আমি সব শোধ করে দিব। ছেলের কথা শুনে বিস্ময়ে খেই হেরিয়ে ফেললেন আহসান। তিনি এখনও ঠিকঠাক বুঝতে পারছেন না শিশিরের কথা, কিন্তু এখন এ নিয়ে কিছু বলতে চাইলেন না। রাতে কথা হবে বলে কল কাটলেন, তা দেখে শরৎ জানতে চাইল কি হয়েছে। রাতে ধীরে সুস্থে সবটা জেনে তোকে বলছি। নিঃসঙ্গতায় ঘেরা গুলশানের ডুপ্লেক্স বাড়িটিকে আজ অনুর কাছে এক অচিনপুরের রাক্ষস বলে মনে হচ্ছে। দিনের 1/3 বাড়ির বাইরে কাটিয়ে, কিছু আনন্দঘন মুহূর্তে দুই বেস্ট ফ্রেন্ডের সাথে কাটিয়ে তাকে ফিরতে হলো একলা নীড়ে। গাড়িটা গ্যারেজে রেখে কিছু সময় সে বিমর্ষতায় বসে রইল বাড়ির ডান দিকের এক টুকরো বাগানটায়। তাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা শুধু এই টুকরো বাগানটাই। এখানে থরে থরে সাজানো নানা জাতের দেশি বিদেশি ফুল, পাতাবাহারের গাছ, সাথে আছে একাংশ জুড়ে খাঁচাবন্দি বিদেশি কিছু পাখি। পাখিগুলো সারাটা দিন কিচিরমিচির করে, বাগানটাকে একদম গ্রাম্য সেই অনুভূতি ফিরিয়ে দেয়, যেমনটা তারা উপভোগ করেছিল শিশিরদের বাড়িতে। কিছুদিন আগে পর্যন্ত এই কিচিরমিচির ভীষণ বিরক্ত লাগতো অনুর, কিন্তু এবার শিশিরদের গ্রামে গিয়ে গাছগাছালিতে পাখির কলরব, খোলা আকাশ, বন বাদার, কাশফুলের ক্ষেত, নদীর জল, এসবের মাঝে 4টা দিন স্বপ্নের মতো কেটেছে। তার ওই 4 দিনেই মনে হয়েছে এ জনম তার বৃথা যেত, যদি না প্রকৃতির ওই রূপটা দেখে আসত। এ বাগানে কাঠের একটি দোলনা আছে, তার মায়ের শৌখিনতার পরিচয় বহন করতে। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে সে বসল সেই দোলনায়। এই তার জীবন। আজকে তার জন্য কত বড় একটা দিন। তার উচ্ছৃঙ্খল জীবনের শৃঙ্খল এক ফলাফল আজ সে হাতে পেয়েছে। অথচ আজ তার সাথে এই দিনটাকে বিশেষ করার জন্য পাশে নেই মা আর বাবা।
কত কত বাবা মা সন্তানের জীবনে এমন কোনো দিন দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় বসে থাকে, আর সে সৌভাগ্যের চরম পেয়েও আজ পাশে কেউ নেই। না ছিল তো শিশির আর সোহা। এ দুজনের কথা ভাবতেই বুকের চাপ চাপ দুঃখরা উধাও হওয়ার পায়তারা করছিল। কি ঠিক সেই সময় একটা গাড়ি এসে ঢুকলো বাড়িতে। ঘাড় বাঁকিয়ে দেখার সুযোগটা হলো না অনুর। তার আগেই গাড়ির ভেতরের মানুষটা বেরিয়ে এলো ঝড়ের গতিতে। তার সামনে এসে দাঁড়িয়ে 1 সেকেন্ড অপেক্ষা না করে 2 বাহু খামচে ধরে দাঁড় করালো অনুকে। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই মানুষটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে চুমু খেয়ে নিল। অনু তাকে ঠেলে সরাতে চাইলে মানুষটা তাকে আরও জাপটে ধরল। তার চুমুর বর্ষণ বাড়তে থাকলে অনু আর সামলাতে পারল না নিজেকে, তাই বাধ্য হয়েই লোকটার পেটের ডান দিকে ঘুষি মেরে বসল। এত জোরে কেউ ঘুষি মারে? 2 হাতে পেট চেপে ধরে দোলনায় বসে বলল তাওহিদ। অনুর হাতে মার সে আগেও 2-1 বার খেয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা বেগতিক ছিল। তাওহিদের আর্তনাদ দেখে একটুও ভাবান্তর হচ্ছে না অনুর, বরং এই মুহূর্তে এই লোকের চেহারা দেখতেই মেজাজ বিগড়ে যাচ্ছে। এখানে কেন এসেছো? মিষ্টি খেতে, কিন্তু মিষ্টির সাথে এমন দুর্দান্ত ব্যথাও যে খেতে হবে বুঝতে পারিনি। তোমার কি লজ্জা করে না এভাবে প্রায়ই চলে আসতে? কেন বুঝতে পারছো না এই বিয়ে হবে না? আর কত অপেক্ষা করবে তুমি? যতদিন না তোমার মাথা থেকে ওই ছেলের ভূত নামছে। তাওহিদের মুখের কথা শেষ হওয়ার আগেই আরেকটা ঘুষি পড়ল তার মুখে। ডান গালের পাশটাতে এক জোরেই লেগেছে ঘুষিটা, যা ভেতরের চোয়াল এমনকি দাঁতও হয়তো নাড়িয়ে দিয়েছে। এবার যেন সহ্য সীমা অতিক্রম হয়েছে তার। সে বসা থেকে উঠেই 2 গাল চেপে ধরল অনুর। দাঁত কিরমির করে বলল, বাড়াবাড়ি করা ভালো নয় অনু, আমার ধৈর্য ফুরিয়ে আসছে এবার। আমার বউ তোমাকে হতেই হবে এটা যেমন ঠিক, আমায় ছেড়ে ওই ছেলের সাথে চিপকে থাকলে ওই ছেলেকে খুন করব আমি, সেটাও ঠিক। কথাটা গেঁথে নাও মস্তিষ্কে। অনুকে ছেড়ে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে গেল তাওহিদ। আজ 2টা বছর চলছে অনুকে বুঝিয়ে বুঝিয়ে। আংটি বদল করেছে পরিবারের বড়রা, অথচ বিয়ের জন্য এখন কেউ মুখ খুলছে না। অনুর উচ্ছৃঙ্খল পরিবার কোনোদিন মেয়ের ব্যাপারে সিরিয়াস ছিল না। যেদিন থেকে তাওহিদ বুঝতে পারল, সেদিন থেকে সে নিজেই তৎপর হলো বিয়ের ব্যাপার আগাতে। কিন্তু অনু বড় জেদি আর বেয়াদব স্বভাবের হওয়ায় তাওহিদের কথায় পাত্তা দিচ্ছে না। তাওহিদ খোঁজ নিয়ে জানতে পেরেছে অনু একটি ছেলেকে ভালোবাসে। সেই ছেলের খোঁজও জানা তাওহিদের, তবুও সে বুঝিয়ে সুঝিয়ে অনুকে নিজের করতে চাইছে। কিন্তু সে প্রতিবারই ব্যর্থ, তাই এবার অধৈর্য হয়ে জোর খাটাতে চাইছিল। তাওহিদের গাড়িটা বাড়ির বাইরে যেতেই অনু বাড়ির ভেতরে ঢুকল। নিচতলায় গ্যারেজ, দোতলায় বিশাল আকারের ড্রয়িং স্পেস, রান্নাঘর আর একটা মিউজিক রুম। 3 তলায় নিজেদের শোবার ঘর, গেস্ট রুম, একটা লাইব্রেরি কাম এক্সারসাইজ রুমও আছে। অনু একবার মায়ের রুম, বাবার রুমের দরজায় তাকালো। 2টো রুমই লকড, কারণ একজন নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হলিডে কাটাতে 1 সপ্তাহের জন্য নেপাল গেছে। অন্যজন নিজের ভার্সিটি লাইফের ফ্রেন্ডদের সাথে রিইউনিয়নের নাম করে কক্সবাজার আছে। অনু জানে সেখানে তার মম প্রাক্তনের সাথে সময় কাটাতে গেছে। কি অশ্লীল এক জীবন হলো তার। এমনও হয় কারো বাবা মা। কই শিশিরদের বাড়ি গিয়েছিল, তার বাবা মায়ের মধ্যে তো এমন কিছু নেই, বরং আঙ্কেলের চোখে আন্টি ছাড়া অন্য কোনো নারীর ছায়া আছে বলে মনেই হয়নি। শরতের মা বিধবা মহিলা, তার কি যৌবন কাটেনি দ্বিতীয় পুরুষ ছাড়া? শিশিরের মুখেই শুনেছে তার জেঠু তারা ছোট থাকতেই মারা গেছেন। এরপরও যেটি কখনো দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি। আর আয়েশার মা নকশি, সে একা 1 সন্তান নিয়ে অল্প বয়সেই জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছেন। আয়েশা বড় হয়ে তার মাকে বাধ্য করেছে বিয়ে করতে, নইলে হয়তো তিনিও শরতের মায়ের মতো জীবনটা একা কাটিয়ে দিতেন। তবে তার আধুনিক বাবা মা কেন এমন হলো না? একে অন্যের প্রতি লয়্যালটি দেখানোর কেন আগ্রহ পায় না তারা? টাকার নেশা, যৌনতার নেশা, এসবই কি সব জীবনে? টলমল পায়ে নিজের ঘরে ঢুকে ধরাম করে দরজাটা লক করে দিল অনু। এ বাড়িতে কাজের লোকগুলো ঠিক তাদের মনিবের মতো। কাজের মেয়েটা বিবাহিত ড্রাইভারের সাথে আজকাল একটু বেশি সময় কাটায়। মনিবের নেশায় হয়তো পেয়ে বসেছে তাকে। আর কিছু ভাবতে ইচ্ছে করছে না এই বিষাদিত মন নিয়ে।
বিছানায় গা এলিয়ে চোখ বুঝতেই নিদ্রা ভর করল চোখের পাতায়। এরপর এক ঘুমে তার রাতটাই কাভার হয়ে গেল। এরই মাঝে তার মাতৃদেবী বুঝি একবার মনে করেছিলেন একমাত্র সন্তানকে, তাই ফোনের ওয়ালে 4টা মিসড কল শো হচ্ছে। সকালে বিছানা ছেড়ে ফোনের মিসড কল দেখেও সে কল ব্যাক করল না তার মমকে। কাজের মেয়েটিকে ডেকে কফি আর ডিমের অমলেট দিতে বললে সে ঢুকলো বাথরুমে। প্রতিদিনকার মতো আজকের রুটিন সেই একই। 2 ঘন্টা লাইব্রেরিতে, তারপর ক্লাস আছে কিনা চেক করে যদি ভাগ্যে থাকে তো ক্লাস করবে, অন্যথা ক্যাম্পাসেই এদিক ওদিক ঘোরা কিংবা শিশির সোহার সাথে সময় কাটানো। এই একটা ব্যাপার অনুর জীবনে গুরুত্বপূর্ণ, আর তা হলো সর্বাবস্থায় তার পড়াশোনা ঠিক রাখা। শুধু ঘুমের কারণে প্রায় সকালের ক্লাসগুলো বাদ যায়, তাতেও নসিব সুপ্রসন্ন শিশিরের কারণে। জীবনে তার এক আনাই সুখ আছে, আর সেটা এই পড়াশোনা। নইলে জীবনের সেরা 2টো বন্ধু বান্ধবী কি করে আসতো। বিদেশে গিয়ে পড়াশোনা শুধু শিশির না, অনুরও করার সুযোগ হয়েছে। কাল থেকে শিশির সেই সুখবরকে ঈদ উৎসবের মতো উপভোগ করছে, উদযাপন করছে শিশিরের পরিবার। আর সে তার এই সুখবরটা, তার স্বপ্নের কথাটা শেয়ার করার মতো একটা আপন মানুষ নেই। মা বাবা থাকতেও তার কেউ নেই। থাকার মধ্যে আছে শুধু তাদের দেওয়া কার্ডস, ব্যাংক ফাইল আর খুব দামি একটা গাড়ি, যা অনুর পছন্দের। আচ্ছা, এই যে তার বিদেশে পড়তে যাওয়ার সুযোগ হলো নিজ যোগ্যতায়, সেই আনন্দটা কি এই ব্যাংক ব্যালেন্স আর গাড়ির সাথে ভাগ করা যাবে? কিছুদিন পরের ঘটনা। শিশিরের যাওয়া নিয়ে শুধু টাকা পয়সার একটা সমস্যা ছিল, আজ সেটা দূর হয়ে গেল। শিশির এখনও যথেষ্ট বুঝদার হয়নি, তার প্রমাণই ছিল প্রভোস্ট স্যারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার সহায়তা নেওয়ার সিদ্ধান্তটা। আহসানুল্লাহ ছেলের বিদেশে নিজ যোগ্যতায় পড়াশোনা করার সুযোগ পাওয়ায় ঠিক যতটা আনন্দিত হয়েছিল, ঠিক ততটাই চিন্তিত আর কষ্ট পেয়েছিল শিশিরের সিদ্ধান্তে। প্রভোস্ট রাশেদ আর তার স্ত্রীর সাথে আহসানুল্লাহর পড়াশোনাকালীন একটা সেরা সম্পর্ক ছিল, একথা যেমন সত্যি, সময়ের পরতে সেই বন্ধুত্ব ছাপিয়ে রাশেদের স্ত্রী আহসানের প্রতি ভীষণ রকম দুর্বল হয়েছিল, একথাও তেমন সত্যি। কিন্তু আহসানের পক্ষ থেকে বন্ধুত্বের বাইরে কখনোই কিছু ছিল না। সে কারণেই পরবর্তীকালে রাশেদের সাথে যোগাযোগ থাকলেও তার স্ত্রীকে সম্পূর্ণ ভুলে যাওয়ার মতোই ব্যাপার এখন। আহসান ভেবেছিল জমি বিক্রি করবে, কিন্তু সেই টাকায় আর যাই হোক লন্ডনের মতো জায়গায় গিয়ে পড়াশোনা চালানো মুশকিল। তারপর সেখানে স্টুডেন্ট জব পাবে কি পাবে না সে বিষয়ে আন্দাজ নেই তাদের। বাধ্য হয়েই ঋণ করার চিন্তা করল আহসান, কিন্তু সকল চিন্তার অবসান ঘটিয়ে দিল শিফা। বাপের বাড়ির অর্থবৃত্তের প্রতি এই প্রথম সে নিজ স্বার্থে নজর দিল। আহসান চুপচাপ মেনে নিলেন স্ত্রীর পরামর্শ, ছেলের কথা ভেবে। শিফা বড় রকমের ধার চাইতেই একদিন বাপের বাড়ি গিয়ে হাজির হলো। বিয়ের প্রায় 25 বছর পার হলো, সে কোনোদিন 10টা টাকার সাহায্য নেয়নি বাপের বাড়ির। আর এত বছর পর তার হঠাৎ ধারের কথা শুনে ভাই বোন সকলে কষ্ট পেলেন। বড় আদরের ছোট বোন শিফা তাদের। বড় ভাইয়ের কত সাধ ছিল তাকে খুব বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার, কিন্তু বাবার সিদ্ধান্তের ওপর তখন ভাইয়েরা কিছুই বলতে পারেনি। এত বছর পর বোনের অসহায়তার কথা ভেবে প্রথমে প্রচণ্ড রেগে গিয়েছিলেন বড় ভাই। পরে অবশ্য বড় বোন আর ছোট ভাইয়ের কথা শুনে রাগ মাটিচাপা দিয়ে আহসানকে ডাকলেন। আজ সময় করে আহসান আর শিফা পৌঁছতেই দেখল বাড়িতে বড় বোন আর ভাইয়েরা সবাই উপস্থিত। এমনকি বোন সাথে করে $1,2 টাকা এনেছেন। বাকি 3 ভাইও তাদের অবস্থা অনুযায়ী কয়েক লক্ষ টাকার একটা হিসেব দিলেন, যা শিশিরের নামে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এত সব কাণ্ড দেখে আহসানের আজ আবারও মনে হলো তার শিফাকে বিয়ে করা উচিত হয়নি। আজ আবারও পুরনো ক্ষত রগরগে হয়ে উঠল, যা শিফার বড় ভাইদের কাছে পেয়েছিল। তবে আজ একটু আনন্দও হলো ছেলের স্বপ্ন পূরণের পেছনে বাধা সরে যাওয়ায়। শিফা লক্ষ্য করেছিলেন স্বামীর মুখের মেকি হাসির আড়ালে লুকোনো কষ্টটা। সে ভাই বোনদের সাথে টাকা পয়সার আলোচনা শেষ হতেই মিথ্যে বলে আহসানকে নিয়ে বাড়ি ফিরে এলো। দুপুরের আগেই গিয়েছিল তারা, কারণ বড় ভাই বলেছে দুপুরে একসাথে খাবে আজ। বড় ভাইয়ের ঘরে ভালো মন্দ আয়োজনও হয়েছে সব ভাই বোনের উদ্দেশ্যে। কিন্তু আহসানের এই বিমর্ষ মুখটা দেখার পর শিফার গলা দিয়ে নামবে না এই খাবার।
তাই দ্রুত ফিরে আসা। বাড়ি ফিরে প্রথমেই শিফা চুলায় ভাত চড়ালো। তা দেখে জয়তুন আশ্চর্য হলেও কিছু না বলে দুপাটিতে দুপদের তরকারি এনে রাখলো শিফার সামনে। কি হইছে শিফা? কিছু না ভাবি। আমার লগে এতক্ষণ মিশা কইতে পারবি? জয়তুন বললেন জোর দিয়েই। শিফা জানে সত্যিই সে লুকাতে পারবে না। ছলছলে চোখে ভাবির দিকে তাকিয়ে বলল, আজকে কয়েক লাখ টাকা ঋণ হওয়ার কথা ছিল ভাবি, কিন্তু ঋণ হয় নাই, কারণ আমার ভাই বোন এমনিতেই দিছে কয়েক লাখ টাকা। আপনার দেবর এর জিনিসটাই সইতে পারতেছে না। তিনি আমার ভাই বোনের এভাবে টাকা দেওয়াটা সহজভাবে নিচ্ছেন না। হয়তো ভাবছে তারা দান খয়রাত করছে। শিফা ঠিকঠাক গুছিয়ে বলতে পারছে না কথাগুলো। তার মনটা খারাপ হয়ে আছে মানুষটার উদাসীনতা দেখে। জয়তুনের পছন্দ হলো না শিফার কথা। সে মুখ বাঁকিয়ে বলল, এরা ভাইয়ারা খালি এইসবই জানে, ক্ষমতার বাইরে কিছুই করতে এমন আত্মীয় স্বজনের সাহায্য লোয়া লাগে। এই নিয়ে তো এত কষ্ট পাওয়ার কি আছে? বড় লোক শ্বশুর বাড়ি আছে কোন দিনের জন্য? দোকান বন্ধ করে মাত্রই বাড়িতে এসেছে শরৎ। মায়ের মুখে এমন কথা শুনে বিরক্ত হলো সে। মুখ খুলছিল কিছু একটা বলার জন্য, কিন্তু ঘর থেকে কাকাকে বের হতে দেখে আর বলল না। এগিয়ে এসে জানতে চাইল ব্যবস্থা কতটুকু হলো। আহসান জানালো হয়ে গেছে সমস্যার সমাধান, এখন যা বাকি সেটা শিশিরের দিককার কাজকর্ম। শরৎ সেটা শুনে আমতা আমতা করে বলল, কাকা আমি বলেছিলাম আমি কিছু ব্যবস্থা করব। আমি 1.5 লাখ মতো ব্যবস্থা করে ফেলেছি। আসলে 2 লাখই করতে পারতাম যদি পুকুরের কাজটা আগেই না হাতে নিতাম। জয়তুন, শিফা, আহসান তিনজনই যেন চমকে গেল শরতের কথা শুনে। কেমন ভরকে যাওয়া চোখে সবাই তাকিয়ে রইল তার দিকে। এতে করে অস্বস্তিতে পড়ল শরৎ। আমি গোসল করি গিয়ে আম্মা ভাত বাড়েন বলল। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন সহযোগিতার হাত পেলে সবটা কাটিয়ে ওঠা সম্ভব যে কোনো উপায়ে। শিশিরের আকাশ ছোঁয়া স্বপ্ন হুট করেই হাতের মুঠোয় ধরা দিতে লাগলো। নিজেকে তার দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান সন্তান বলে মনে হয়। সামান্য স্কুল মাস্টার, মুদি দোকানির ছেলে হয়ে ইউরোপের কোনো খণ্ডে পাড়ি জমানোর স্বপ্নটা বড় বেশি দামি মনে হয়েছিল তার। আর আজ সেই স্বপ্ন বড় সস্তায় পূরণ হতে যাচ্ছে মনে হলো। তার জীবনে নির্দিষ্ট কিছু লক্ষ্য আছে, আছে কিছু স্বপ্ন, আছে একটা প্রতিজ্ঞা। স্বপ্ন পূরণের জন্য হাতে গুনে 2টা বছরের মতো সময় তাকে পরদেশে ব্যয় করতে হবে। ততদিনে সে দূর থেকেই চেষ্টা করবে প্রতিজ্ঞাটা পূর্ণ করতে। সেই প্রতিজ্ঞা আলতাকে সরব করে তোলার, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী করার। আর বাকি রইল লক্ষ্য, সেটা তার গ্রামের জন্য কিছু করতে হবে, বাবা মায়ের জন্য করতে হবে, প্রতিটা কাছের দূরের সকলের জন্য কিছু করতে হবে। শিশিরদের গ্রাজুয়েশন অ্যাব্রোডে হবে ভাবতেই সোহার কান্না পায়। তার প্রিয়রা চলে যাবে দূর দেশে আর সে একা পড়ে রইবে চেনা শহরে। এদিকে ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান, সব দিক থেকেই ভেতর থেকে গুমড়ে উঠছে সোহা। বাড়িতে আজকাল কারোর সাথে কথাও বলা হয় না ঠিকঠাক। মা বাবা চিন্তিত তাকে নিয়ে, আর খালা বুদ্ধি দিচ্ছে তাকে বিয়ে দেওয়ার। তাদের ধারণা বিয়ে দিলেই সোহা স্বাভাবিক হয়ে যাবে, আগের মতো আবার প্রাণোচ্ছল হয়ে উঠবে। কিন্তু আদৌ কি এমনটা সম্ভব? যে মন মস্তিষ্কে শরৎ গেঁথে আছে বেত কাটার মতো, তা উপড়ে ফেললেও ভেতরে ঘা ঠিকই হয়ে থাকবে। কিশোরী বয়সে সোহা কারো প্রেম প্রত্যতায় ভোগেনি, অথচ কৈশোর পেরিয়ে এতদিনে কারো প্রতি এসেছে সেই প্রমত্ত উত্তাল আবেগমাখা প্রেম। তার মন বলে এটাই তার জীবনের প্রথম প্রেম, যে প্রেম সে কখনো ভুলতে পারবে না, সেই সাথে পারবে না ভুলতে মানুষটার প্রত্যাখ্যান। মন পবনে তুফান বইতে বইতে তাকে বিধ্বস্ত করে দিচ্ছে এখন। খুব করে মন চাইছে সব ছেড়ে ছুড়ে জোর করে শরতের বুকে গিয়ে পড়ুক। সেই মানুষটা কতদিন তাকে দূরে ঠেলবে, কতদিন উপেক্ষা করবে তাকে? এই প্রশ্নের উত্তর সোহা নিজেই নিজেকে দিয়ে দিল। যতদিন ওই মানুষ তার প্রাক্তনকে ভুলতে পারবে না, ততদিন অন্য কাউকেও আপন করতে পারবে না। আর তাকে তো নয়ই। মনে পড়ে গেল সেদিনের ঢাকায় ফিরে আসার দিনটার কথা। শরৎ ড্রাইভ করতে করতে একদম কলেজের লেকচারারের মতো বলছিল, তোমার সাথে কোনোভাবেই কোনো সম্পর্কে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। কেন সম্ভব নয়?
প্রশ্ন ছিল সোহার। তখন সরু কপালটায় কেমন চিন্তিত ভগ্নিতে দুটো ভাঁজ ফেলে, চোখ দুটো সামান্য ছোট করে পথের দৃষ্টি ফেলে চমৎকারভাবে বলে গেল, অসম সম্পর্ক আমি কখনোই পছন্দ করি না সোহা। তোমার আমার মধ্যে আর্থিক, পরিবেশগত এবং শিক্ষাগত পার্থক্য কী তা নিশ্চয়ই ভেঙে বোঝানোর দরকার নেই। তোমাকে আমি আগেও একবার বলেছিলাম, মনে করে দেখো। সত্যি শরৎ আরও একবার আরও ভালো করে তাকে বুঝিয়ে দিয়েছিল তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হওয়া অসম্ভব। আজ আবারও সেসব কথা মনে করে দরজা চাপিয়ে কান্না করতে লাগলো সোহা। কখন যে তার ঘরে তার প্রিয় দুজন মানুষ এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই। যখন টের পেল রুমের মধ্যে সে ছাড়া আরও কেউ আছে, তখন ধরফরিয়ে চোখ মেলে সোজা হয়ে বসলো বিছানায়। আলতা ফোনটা একবার টেবিলে রাখছে তো একবার হাতে নিচ্ছে। আজ সারাটা দিন শিশির ভাই তাকে একটা কল কিংবা মেসেজ কিছুই দেয়নি। আজকাল এমনটা বিশেষ হয় না, তাই আজকের অনিয়ম মন খারাপ করে দিল আলতার। এমনিতেই তো আর নাকি কয়েকটা মাস আছে, সে তার ওপর তো দুটো বছর নাকি দেশের মাটিতে পা রাখবে না। আচ্ছা, এই 2 বছরের মাঝেই যদি আলতার কিছু হয়ে যায়, শিশির ভাই কি কষ্ট পাবে? তার জন্য শিশির ভাই ছটফট করবে, তাকে পাওয়ার তৃষ্ণায় ধুকবে সারাটাক্ষণ। এমন স্বার্থপর কিছু চাওয়া আলতার মনে ঘুরপাক খায়। আদৌ কি এমন কিছু হবে কখনো? মনে তো হয় না। নইলে আজও কেন শিশির ভাই তাকে কেন বলেনি সেই সব কথা, যেসব কথা একজন প্রেমিক তার প্রেমিকাকে বলে? কই সেদিন তো সে নাহার আর তার প্রেমিকের স্পষ্ট কথোপকথন শুনেছিল। ছেলেটা নাহারকে প্রায় সব কথাতেই ভালোবাসি বলেছে, তাকে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছে। তাহলে শিশির ভাই কেন তাকে এমনটা বলে না? নাহার তো বলল শিশির ভাই আমাকে ভালোবাসে, নইলে অত যত্ন কেন করে, আবার শাসনেও কমতি রাখে না। নাহার যখন তার ভাইয়ের হয়ে ফোন নম্বর নিতে চেষ্টা করলো, সে কথা শিশির ভাইয়ের কানে যেতেই কত শাসন করলো। আবার সেই বৃষ্টির বিকেলে আলতার কাছে ছাতা নেই শুনে নিজে টিউশনি বাদ দিয়ে ছাতা নিয়ে তাকে আনতে গেল। এছাড়াও তো সেই রাতের আধারে যত্নে তাকে জড়িয়ে রাখা, সেই কাশফুলের মাঝে পা ভর্তি আলতা রাঙানো, সেসব কি? বয়স বাড়ছে, কিন্তু তার ম্যাচিউরিটি ঠিক কতটা বাড়ছে কে জানে। এখনও কিনা অন্যের বুঝিয়ে দেওয়া কথাটাই সে মাথায় গেঁথে নেয়। শিশির ভাই তাকে ভালোবাসে কিনা তা জানতে হচ্ছে বান্ধবীর অনুমান থেকে। এমনও বুঝি হয় মেয়েরা? আলতা নিজেই নিজের মাথায় ঠোকা মেরে হাতে রাখা বইটাতে মনোযোগ দিতে যাচ্ছিল, তখনই কানে এলো মেসেজের টোন। ফোন হাতে নিতেই দেখল শিশিরের মেসেজ। তোর কি এখানে কোনো শাড়ি আছে? সময়ের সাথে পাল্লা দিয়ে মন ছুটছে আলতার। শিশিরের সময়গুলো ফুরিয়ে আসছে দেশের মাটিতে পা রাখার, সেই সাথে অনুরও। টাকা পয়সার চিন্তাটা শেষ হয়ে এসেছে আহসানুল্লাহর। এখন কাঁধে শুধু আছে স্ত্রীর ঋণ। সেবার যখন শিফার বাবার বাড়ি গিয়ে টাকার জোগাড় হলো, তখন আহসানের কষ্ট হচ্ছিল এতজনের কাছ থেকে পাওয়া সাহায্য নিতে। তারা হয়তো নিজেদের অঢেল থাকায় বোনের ছেলেকে বিনা হিসেবে অনেকগুলো টাকা দিতে যেচে এগিয়ে এসেছিল, কিন্তু এই দরদামের চড়া বাজারে আহসানের কাছে ব্যাপারটা সুখকর ছিল না। যত দিন গড়াচ্ছিল ততই আহসানুল্লাহ মানসিক অশান্তিতে দুর্বল হয়ে পড়ছিলেন। এক ঘর এক বিছানার সঙ্গী হয়ে শিফার চোখে কিছুই এড়ায়নি, বরং দীর্ঘ দাম্পত্য জীবনে সে এই মানুষটার সকল নীতিজ্ঞানের সাথে পরিচিত। তাই না পারতেই একদিন স্বামীর দুহাত জড়িয়ে ধরে অনুরোধ করল সে যা সিদ্ধান্ত নিবে সেটা যেন মেনে নেয়। আহসান যখন কৌতূহলী হলো সিদ্ধান্ত জানতে, তখনই শিফা বলল, বড় ভাই বাবার সম্পত্তি ভাগ বটর করতে চেয়েছেন। মেজো ভাই ছেলে দুটো বড় পাজি, তারা সম্পত্তির ভাগাভাগি করতে চান, সে হিসেবে বড় ভাই ভাগ করবেন। তাই শিফা নিজের ভাগটুকু নিয়ে শিশিরের জন্য খরচ করলে কেমন হয়? আহসান জবাব দেয়নি প্রথম দফায়। তা দেখে শিফা আবারও বলল, আমার ভাগটুকু আমার হক, সেটা আমি আমার সন্তানের জন্য খরচ করতে পারি না? আর আমার ভাগটুকু যদি নিয়ে নেই তাতে অনেক আছে, তাই দিয়ে শিশিরের হয়ে যাবে। তখন ভাই বোনদের থেকে যা এমনিতে নিয়েছি সেগুলো ফেরত দিতে পারবো। শিফার কথা শুনে সে ভারমুক্ত হতে পারেনি, তবে একটু হলেও দায়মুক্ত হতে পারবে বলে মনে হয়েছে।
অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার চেয়ে স্ত্রীর সাহায্যটাই বেশি শোভনীয় মনে হয়েছে তার। শেষ পর্যন্ত তাই হলো। বাপের বাড়ির ভাগ হাসি মুখেই নিয়ে এলো শিফ, আর ভাই বোনের তরফ থেকে পাওয়া অর্থগুলো আবার তাদের ফিরিয়ে দেওয়া হলো। এতে অবশ্য শিফার বড় বোন আর বড় ভাইটা তার প্রতি অপ্রসন্ন হলো। বড় ভাই এমনিতেই আহসানকে গরিব বলে খুব একটা পছন্দ করতেন না, তার ওপর ক্ষোভ ছিল তার পাঠানো দামি চাকরির অফারগুলো এককালে পায়ে ঠেলেছে সে, এখন আবার তার জন্য শিফা ভাইয়ের টাকা ফেরত দিল। সব মিলিয়ে নতুন করে একটা দ্বন্দ্ব তৈরি হলো শিফার বড় ভাইয়ের। আর আহসানের দিন কাটছে ভাবনায় কি করে স্ত্রীর ভাগের লাখ লাখ টাকা শোধ করা যায়। শিশির অবশ্য মা বাবাকে রোজ আশ্বস্ত করছে সে এখানে ফার্স্ট টার্মের রেজাল্ট দিয়েই নিজের ভালো একটা ব্যবস্থা করে নেবে। এদিকে যে ইউনিভার্সিটিতে সে যাচ্ছে সেখানকার প্রফেসরের সাথে তার অনলাইনেই চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেই সুবাদে সে সাধ্যমতো মদত পাবে। লোকটা তাকে এখন থেকে বিভিন্ন ব্যাপারে পরিষ্কার ধারণা দিচ্ছেন। এক্ষেত্রে অনুর চেয়ে তার ভাগ্য সুপ্রসন্ন, আর সেজন্য শিশির প্রতি ওয়াক্তে উপরওয়ালার শুকরিয়া আদায় করে। অনুর এখনও সেখানে স্টে করার ব্যাপারে নির্দিষ্ট কোনো ব্যবস্থা জানা যায়নি, অথচ শিশিরের সে ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু তার ফাইনাল একটা ডেটের অপেক্ষা। এদিকে আলতার মনের অবস্থাও তার বোধগম্য হয়ে গেছে ঠিকঠাক। তাই তো যাওয়ার আগেই আলতাকে সরাসরি নিজের মনের কথা জানিয়ে যেতে চায় শিশির। সেই সাথে আলতাকে নিজের নামে আজীবনের জন্য বন্দি করতে চায়। মাস কয়েক আগের ঘটনা। শিশির আলতাকে ফোন করে জিজ্ঞেস করলো, তোর কি এখানে কোনো শাড়ি আছে? আলতা সেদিন প্রশ্ন শুনে অবাক হয়েছিল ভীষণ, কিন্তু সাথে উত্তেজনাও ছিল ভিন্ন রকম। তার কাছে কোনো শাড়ি নেই কথাটা বলতে ইচ্ছে করছিল না, তাই সে পাল্টা প্রশ্ন করেছিল, শাড়ি দিয়ে কি হবে শিশির ভাই? শিশির তার উত্তর বুঝি সেই প্রশ্নেই পেয়ে গিয়েছিল। আর কোনো প্রশ্ন না করে ফোন কেটে দেয়। সন্ধ্যের মুখে আলতা যখন কোচিং থেকে ফিরছে শিশির এলো সেখানে। হাতে তার একটা শপিং ব্যাগ, সেটা আলতাকে দিয়ে বলেছিল, এটা নিয়ে যা। এটা কি? একটা শাড়ি, আপাতত তোর কাছে রাখ, একদিন পরিস। আলতা জানতে চাইলো শাড়ি কেন পরবে। শিশির হেয়ালি করে বলল, আমার গার্লফ্রেন্ডকে দেখতে নিয়ে যাব তোকে। আলতা এরপর আর কোনো প্রশ্ন করেনি। সেই শাড়ির প্যাকেট খুলে সে দেখতে পেয়েছিল একটা চমৎকার হাফ সিল্ক শাড়ি। শাড়ির রংটা কী রং অনেক চেষ্টা করে সে যখন বুঝতে পারল না, তখন মনে পড়ল নিজেদের গ্রামে দেখা জারুল ফুলের কথা। হ্যাঁ, এটা সেই জারুল ফুলের রং, আর এই রংটা আলতার বড় পছন্দের। এর একটা ইংলিশ নাম আছে যা আলতার জানা নেই। সাথে পেটিকোট আর সাদা ব্লাউজও ছিল, কিন্তু ব্লাউজটা একদমই আলতার মাপের নয়। তবুও সে মনে মনে খুব খুশি হয়েছে। প্রিয় মানুষ থেকে পাওয়া সকল জিনিস দুনিয়ার সবচেয়ে মূল্যবান বলেই মনে হয়। আলতারও তেমন মনে হলো। শাড়িটাকে অনেক সময় এলোমেলোভাবে গায়ে পেঁচিয়ে বসে রইল। মনের ভেতর ভালো লাগার শুয়োপোকারা কুটকুট করে কেটে যাচ্ছিল তাকে। সেই কামড় সুখের শিরশিরানি দিচ্ছিল হৃদয় জুড়ে। আলতা নিজেই একদিন কলেজের সেই বান্ধবী নাহারকে নিয়ে নিউ মার্কেটে গেল। শিশির জানতে পারেনি সে কথা। ক্লাস ফাঁকি দিয়ে বের হওয়া সেই ছিল আলতার প্রথমবার। সে নাহারের সাহায্যে ব্লাউজ কিনল, শাড়ির সাথে মিলিয়ে চুড়িও কিনেছিল কয়েক মুঠো। নাহার তাকে আনন্দ উৎসাহ নিয়ে চুড়ি আর ব্লাউজ কিনা দেখা প্রশ্ন করে বসল।